স্যার এখানে হেমোরেজের জন্য স্যার পিছনে আরপি লেয়ার এবং হচ্ছে স্যার নিউরোসেন্সরি রেটিনার হাফ লেয়ার পুরো দেখা যাচ্ছে না, ভিজিবল না স্যার। ওটাকে কি বলে? দূর করে ফেলছে স্যার। ওটাকে ব্লক কি বলে? ব্লক না সরি না, ওই যে দেখা যায় না, ওটাকে কি বলে? ওটাকে বলে হচ্ছে ব্যাক শ্যাডোইং। এটাকে বলে ব্যাক শ্যাডোইং। Due to thickened mass present on the surface of the retina, the underlying picture of the sensory retina, retinal pigment epithelium, and also choroid is not visible because light is reflected directly back from the surface of the retina. The light cannot go backwards. এই যে বাম পাশে দেখো, এখানে লাইটটা প্রত্যেক লেয়ারে গেছে এবং প্রত্যেক লেয়ার থেকে আবার ব্যাক করছে। আর এখানে শুধু সুপারফিশিয়ালি এত ঠিক একটা লেয়ার, এখান থেকে লাইটটা প্রত্যেকটা লাইট এখান থেকে ব্যাক করে চলে গেছে, পিছনের দিকে যেতে পারেনি, সেই জন্য পিছন থেকে কোনো রিফ্লেকশন যায়নি। এটাকে আমরা বলি ব্যাক শ্যাডোইং। স্যার স্যার আমার নেটওয়ার্ক শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার আমার নাম নকিব স্যার। এই যে সবুজ যেটা আছে স্যার দেখালেন স্যার, ওইটা কি স্যার রেটিনা স্যার? রেটিনা নিউরোসেন্সরি লেয়ার যেটা? না 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 না, এটা হচ্ছে ব্লাড। ব্লাড এটা হচ্ছে এই যে সারফেসে ঠিক একটা দেখো, রেটিনা এরকম নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ ওইটা যখন কন্টিনিউশন হয়ে আসছে টেম্পোরাল সাইড, এই যে বাম দিকে দেখো, ওর যে ফ্ল্যাট জায়গাটা দেখা যাচ্ছে, ওখানে কি রেটিনা এরকম পুরাটাই এরকম গ্রিন দেখা যাচ্ছে নাকি গ্রিন এবং ব্ল্যাক, গ্রিন ব্ল্যাক দেখা যাচ্ছে? গ্রিন ব্ল্যাক দেখা যাচ্ছে স্যার। আর এখানে পুরাটা থিকলি গ্রিন দেখা যাচ্ছে। দিস ইজ অ্যাকচুয়ালি মডারেটলি রিফ্লেক্টিং ব্লাড, দিস ইজ নট রেটিনা। রেটিনা দেখাই যাচ্ছে না এই জায়গাতে। এবং বুঝতে পারছো কথাটা? স্যার বুঝতে পারছি। এটা তাহলে প্রি রেটিনাল হেমোরেজ। এটা কি ওই আগের যে ছবিটা দেখালেন স্যার, ওইটা থেকে শুধু প্রি রেটিনাল হেমোরেজ আছে নাকি ইন্টার রেটিনাল হেমোরেজও কিছু আছে স্যার? এই যে নিচের দিকে ইনফিরিয়রলি স্যার, ইনফিরিয়র টেম্পোরালি। জি স্যার, ওইগুলোর ভিতরে তো স্যার আবার হোয়াইটিশ লেশনও আছে। এখন এটা কি স্যার প্রি রেটিনাল নাকি এটা স্যার? না না, ইন্টার রেটিনাল নাই, এটা পুরোটাই প্রি রেটিনাল। কারণ তোমাকে এখানে দেখতে হবে যে ব্লাড ভেসেলটা দেখা যাচ্ছে কিনা। যদি এটা ব্লাড ভেসেল দেখা যায় তাহলে তোমার ব্লাড ভেসেলের নিচে, আর যদি ব্লাড ভেসেল দেখা না যায় তাহলে ব্লাড ভেসেলের সামনে। আর ওই যে স্যার আরেকটু ডিস্কের নিচে স্যার 7 o'clock পজিশনে যেটা আছে স্যার, দুইটা স্যার প্রি রেটিনাল হেমোরেজ এরকম আলাদা থাকবে স্যার? আলাদা মানে কি, শোনো, কিছু কিছু ব্লাড অ্যাবজর্ব করে গেছে, হ্যাঁ, কিছু কিছু জায়গার ব্লাড অ্যাবজর্ব করে গেছে। তুমি যে এই যে একটা একটা ক্রিসেন্ট, একটা অবলং শেপের একটা জিনিস দেখাচ্ছ, এটা ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। প্রি রেটিনাল সবসময় যে একদম পুরা শীট, একদম কন্টিনিউয়াস শীট হতে হবে এমন নাও হতে পারে। এখানে ডিপেন্ডস করবে ট্রমাটা কিভাবে হয়েছে। এটা মোস্টলি ট্রমাটিক হয়, কিভাবে হয়েছে সেটা, এটা পুরোটাই প্রি রেটিনাল। আমরা যেহেতু ছবি দেখতেছি, ডাইরেক্টলি সিলিকলাম বায়োমাইক্রোস্কোপি করতে পারতেছি না, আমরা এটা যদি দেখি এর উপর দিয়ে, এবং এই যে শেপটা, এই শেপটাও তোমার ইন্ডিকেট করে না ইন্টাররেটিনাল হেমোরেজ। ইন্টাররেটিনাল হেমোরেজ আইদার ফ্লেম শেপেড হবে অথবা ডট ব্লট হবে। এইরকম একটা শীট তো ইন্টাররেটিনাল হবে না। যদি এটা নার্ভ ফাইবার লেয়ারে হতো তাহলে ফ্লেম শেপেড হতো, যদি এটা প্লেক্সিফর্ম লেয়ারে হতো তাহলে তো ডট ব্লট হতো, তাই না? স্যার প্রি রেটিনাল হ্যামোরেজ আর সাবহায়োলেট হ্যামোরেজের মধ্যে পার্থক্যটা কিভাবে করব, আর কোন কোন লেয়ারের মধ্যে? কোনো পার্থক্য, এগুলা যারা নিয়ে বাড়াবাড়ি করে, এগুলা কোনো পার্থক্য নাই। প্রি রেটিনাল হেমোরেজ মানেই হচ্ছে হেমোরেজ বিটুইন দি পোস্টোভিট্রাস স্পেস এন্ড ইন্টারনাল লিমিটিং মেমব্রেন, এখানে কোনো পার্থক্য নাই। অনেকে আবার বলবে নার্ভ ফাইবার এবং ইন্টারনাল লিমিটিং মেমব্রেনের মাঝখানে, এগুলা খামাখা কথা। নার্ভ ফাইবার লেয়ারে এবং ইন্টারনাল লিমিটিং মেমব্রেনের মাঝখানে হলে ফ্লেম শেপেড হয়ে যাবে। একমাত্র পিরিরেটিনাল হেমোরেজ মানেই হচ্ছে অ্যান্টিরিয়র টু দি ইন্টারনাল লিমিটিং মেমব্রেন এন্ড পোস্টেরিয়র টু দা পোস্টেরিয়র ভিট্রাস ফেস। এটা কি বলো?
এসি ছাড়তে হবে। ওহ, দেখি এসিটা ছাড়ো তো। দাও আছে। আচ্ছা আমি দেখি। না দেওয়া ছিল না, এখন বলো এটা কি দেখা যাচ্ছে? গনি বলো। হ্যালো, ডক্টর সাবরিনা শারমিন বলো। ডক্টর সাবরিনা শারমিন জি স্যার। বলো এটা কি? স্যার স্যার there is a hemorrhage over the superior temporal and macular region, and also temporal to the macular inferior lateral region. এটা কোথায় হেমোরেজ হয়েছে? স্যার ম্যাকুলার রিজিয়নে আছে স্যার, তারপরে সুপিরিয়র টেম্পোরালিও আছে স্যার, না এবং না, এটা রেটিনাটা, এটা কোন জায়গায় হেমোরেজের লেয়ারটা, কোন লেয়ারে বা কোন লোকেশনে হেমোরেজ হয়েছে? মানে হিস্টোলজিক্যালি কোন কোন লেয়ার, কোন এরিয়াতে হেমোরেজ হয়েছে হিস্টোলজিক্যালি? করয়েডে এগুলো হয়েছে করয়েডে হয়েছে। করয়েডাল করয়েডের টিয়ার দেখা যাচ্ছে এবং করয়েডের আশেপাশে অনেক হেমোরেজ দেখা যাচ্ছে। শারমিন এখানে টিয়ার কোথায়, বর্ণনা করো টিয়ারটা কোথায়? মনে হচ্ছে টেম্পোরাল টু দা ম্যাকুলাতে স্যার, একটা যে ক্রিসেন্টিক শেপড টিয়ার, হোয়াইট ইন হ্যাঁ কালার। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভেরি গুড। এই যে এটা হলো একটা টিয়ার, এই যে দেখো একটা লম্বা একটা টিয়ার, এই যে লম্বা একটা টিয়ার হোয়াইটিশ ইন কালার, এবং ওর উপর দিয়ে ব্লাড ভেসেল চলে গেছে। দেখো এই যে একটা ব্লাড ভেসেল ওর উপর দিয়ে চলে গেছে, এবং এই যে কালো যে ব্ল্যাকিশ হেমোরেজ, এটার উপর দিয়েও রেটিনাল ব্লাড ভেসেল দেখা যাচ্ছে। এটা ইন্ডিকেট করতেছে ইট ইজ ইন দ্য করোডাল রিজন, দি হেমোরেজ ইজ ইন দ্য করোডাল রিজন, and there is a big tear, large tear present on the temporal side of the macula extending from above downwards, and the concavity is directed towards the disc. এখানে এই টিয়ারের কনকেভিটি ডিস্কের দিকে আছে, এটা সাদা হয়ে গেছে, এবং টিয়ারের দুই পাশেই করয়েডে হেমোরেজ আছে। টেম্পোরাল টু দ্য টিয়ার, সেখানেও করোডাল হেমোরেজ আছে। নেজাল টু দ্য টিয়ার, সেখানেও করোডাল হেমোরেজ আছে। তাহলে এটা হচ্ছে ট্রমাটিক করোডাল টিয়ার উইথ করোডাল হেমোরেজ, সাবরেটিনাল হেমোরেজ। বুঝতে পারছো? আমাকে খেয়াল করতে হবে ব্লাড ভেসেল গুলা, এই কালো জিনিসটা ব্ল্যাকিশ বা ব্রাউন ব্ল্যাক কালারটা কোথায়? ব্লাড ভেসেলের উপরে, ব্লাড ভেসেলের লেভেলে, নাকি ব্লাড ভেসেলের নিচে? ব্লাড ভেসেলের নিচে, এবং একটা ডার্ক কালার, এই ডার্ক কালার মানে এটা হচ্ছে করয়েডে, এবং ব্লাড ভেসেল গুলো উপর দিয়ে চলে গেছে, এবং এই সাদা জিনিসটার উপর দিয়েও ব্লাড ভেসেল চলে গেছে, এবং এই সাদা জিনিসটার কনকেভিটি আছে টুয়ার্ডস দ্য ডিস্ক। সো ইট ইজ এ বিগ করোডাল টিয়ার, এবং এই জন্য হেমোরেজটা দুই পাশে পড়ে গেছে, মাঝখানে হেমোরেজ নাই। খেলো, হেমোরেজ এরকম ডিসকন্টিনিউয়াস হওয়ার কথা না, এটা টিয়ারের জন্য দুই দিকে হেমোরেজ আছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে করোটাল টিয়ারের স্যার ম্যানেজমেন্টটা কি হবে স্যার? এটা আমার শর্ট কেস পড়ছিল স্যার। আমি বলছি অবজারভেশন করব, আর হচ্ছে স্যার লেজার করবো স্যার। করোডাল টিয়ার যদি তোমার, করোডাল টিয়ার এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, হেমোরেজটা অ্যাবজর্ব করে গেলে আমরা এর মার্জিন দিয়ে লেজার করে দিব। হ্যাঁ, মার্জিন দিয়ে লেজার করে দিব, তাছাড়া আমাদের আর কিছুই নাই।
কিছুই করার নাই। কিন্তু যেটা আগে দেখাইছিলাম, এই যে এই করোডাল টিয়ারে আমার কি করার আছে? এই করোডাল টিয়ারে নাথিং টু ডু। এই যে মনে করো এই যে করোডাল টিয়ার, এই করোডাল টিয়ারে নো ট্রিটমেন্ট, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই করোডাল টিয়ার এই পেশেন্ট কি আর আসতে বলবা না কোনোদিন আসতে বলবা না? স্যার আসতে বলবো, ফলো আপে রাখবো স্যার। বলবো কি স্যার জন্য এগুলা কি জন্য রাখবা ফলো আপে? সিএনভিএম হতে পারে। এক্স্যাক্টলি, এনি করোডাল টিয়ার, করোডে যখন টিয়ার হবে তার নাম্বার 1 কমপ্লিকেশন হলো করোডাল নিওভাস্কুলারাইজেশন হবে। কারণ করয়েড যখন টিয়ার হয়ে যায় তখন করয়েড বুঝতে পারে যে আউটার রেটিনা ইজ ডিভয়েড অফ ব্লাড ভেসেলস। তার এখান থেকে যে খাবার যায় সেটা সে জানেই না। রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, ফটোরিসেপ্টর যে তার করয়েডের খাবার খায়, এটা আসলে করয়েড জানতো না। কিন্তু যখন তোমার করয়েড টিয়ার হয়, ব্রুকস মেমব্রেনটা ফেটে যায়, ব্রুকস মেমব্রেন ফেটে গেলে তখন করয়েডাল ব্লাড ভেসেলে এখান থেকে ভেজেব চলে যায়। এই যে আরপি লেয়ার এবং ফটোরিসেপ্টর থেকে ভেজেব যে ওখানে যে তাদেরকে স্টিমুলেট করে, ফলে ইয়া হয়। এরকম কিছু করয়েডাল ব্রুকস মেমব্রেন ব্রেকস বা ব্রুকস মেমব্রেন ড্যামেজ যেখানে নিউ ভেসেল হতে পারে, এরকম কিছু কন্ডিশন বলো তো অমিতাভ। স্যার কোশ্চেনটা একটু বুঝি নাই স্যার। কোশ্চেন হচ্ছে ট্রমাটিক করোডাল টিয়ার or non-traumatic choroidal tear, that means break in the Brooks membrane, tear in the Brooks membrane। এইরকম কিছু কন্ডিশন বলো যেখানে ব্রুকস মেমব্রেন ড্যামেজ হলে বা ব্রুকস মেমব্রেনে ব্রেক হলে করোডাল নিওভাস্কুলারাইজেশন হয়, এরকম কোনো কয়েকটা ডিজিজের নাম বলো। অ্যাঞ্জিওডিস্ট্রিক। স্যার ওয়েট আরএমডি। আচ্ছা, আমি এটা অমিতাভকে জিজ্ঞেস করছি। স্যার ওয়েট আরএমডি যেটা হচ্ছে করোটাল নিউভাস্কুলার মেমব্রেন। তারপরে স্যার কি বলছো প্রথমটা? ওয়েট আরএমডি বা করোটাল নিউভাস্কুলার মেমব্রেন, সিএনবিএম স্যার। ওখানে কি হয়? সিএমবিএম হচ্ছে সাব আরপি স্যার, সাব আরপি থাকবে ওখানে স্যার, মেকুলার হ্যামোরেজ থাকবে স্যার। এন্ড হচ্ছে আমি বলছি ব্রেক হয় এমন কিছু কন্ডিশনের নাম বলো। ড্যামেজ হয় তার মধ্যে আমি মানলাম যে ব্রুকস মেমব্রেন ড্যামেজ হয় ইন কেস অফ ওয়েট আরএমডি, আমি স্বীকার করলাম। আর কিছু কন্ডিশন বলো যেখানে ব্রুকস মেমব্রেন ড্যামেজ হয়। স্যার ওই যে এনজিওমেটাস প্রলিফারেশন, এটাতে হতে পারে স্যার। আচ্ছা, তুমি কে যেন বলতে নিছিল, সাবরিনা বলো দেখি কি কি কন্ডিশনে ব্রুকস মেমব্রেন ড্যামেজ হয়। স্যার অ্যাঞ্জিওডিস্ট্রিক একটা জানি স্যার। Angioedystic, very good. Angioedystic was a condition. It is an disease of the elastic tissue of the body. Elastic tissue তোমার পল্লি ডেভেলপ করে, ফলে ক্র্যাক হয়ে যায় ব্রুকস মেমব্রেনে এবং সেগুলা ব্লাড ভেসেলের মতো ফ্রম দ্য ডিস্ক সারাউন্ডিং দ্য ডিস্ক থাকে, ব্লাড ভেসেলের মতো দেখা যায়। সেই জন্য এটাকে আমরা বলি অ্যাঞ্জিওইডিস্ট্রিক। অ্যাঞ্জিওয়েড মানে ব্লাড ভেসেল লাইক, যেমন এপিথেলিয়াম লাইক হলে আমরা বলি এপিথেলয়েড, সেরকম অ্যাঞ্জিও ব্লাড ভেসেলের মতো হলে আমরা বলি অ্যাঞ্জিওয়েড, এবং এটা স্ট্রিক আসলে, সেই জন্য আমরা বলতেছি অ্যাঞ্জিওডিস্ট্রিক্স। এরা সাধারণত ডিস্কের চতুর্দিকে রেডিয়াল অ্যারেঞ্জ থাকে। এখানে তোমার ইলাস্টিক টিস্যু অফ দ্য বডি নষ্ট হয়ে যায়। এর একটা কন্ডিশন হচ্ছে সুডোজান্থোমা ইলাস্টিকাম, যেখানে আমার বডিতে ইলাস্টিক টিস্যু ড্যামেজ থাকে, জেনেটিক ডিফেক্টের জন্য ইলাস্টিক টিস্যু ড্যামেজ থাকে, ফলে আমার বডির অনেক জায়গায় এইটার সমস্যা হয়। আমরা এগুলো এখন আর কথা বলবো না। আর কি অ্যাঞ্জিওডিস্ট্রিক্ট ছাড়া কমন একটা কন্ডিশন বলবো। স্যার ডিজেনারেটিভ মায়োপিয়া, এক্স্যাক্টলি, এটা বলো না কেন? লেকার ক্র্যাক। লেকার ক্র্যাক মানে কি? ক্র্যাক ইন দ্য ব্রুকস মেমব্রেন। হ্যাঁ, লেকার প্যাথোলজিক্যাল মায়োপিয়াতে ব্রুকস মেমব্রেন ক্র্যাক হয়। আর কিছু কন্ডিশন বলো যেখানে সিএনবিএম হয়। মারফান সিনড্রোম স্যার। মারফ্যান সিনড্রোমে সিএনবিএম এর চেয়ে তোমার আরডি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মারফ্যান সিনড্রোমে ইলাস্টিক টিস্যু ডিজিজ না,
ওটা হচ্ছে কোলাজেন টিস্যু ডিজিজ। আরো আরো কিছু ডিজিজ আছে। আচ্ছা, আয়ারটোজেনিক একটা কন্ডিশন বলো। আয়ারটোজেনিক ব্রেকস বা ড্যামেজ অফ দ্য ব্রুকস মেমব্রেন। আয়ারটোজেনিক বলো তো একটা কন্ডিশন, মানে ডাক্তারই করছে এটা। লেজার দেওয়ার সময় বেশি লেজার দিয়ে ফেলছে। Laser burn. If the laser burn is strong enough, particularly in the macular area, মনে করো সিএসআর এর লিক বন্ধ করার জন্য আমরা লেজার করি, সেই লেজার বার্নটা যদি খুব বেশি স্ট্রং বার্ন হয় তাহলে ব্রুকস মেমব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে, এবং ব্রুকস মেমব্রেন ড্যামেজ হয়ে সিএসআর এর পেশেন্ট ডেভেলপ করবে পরবর্তীতে সিএনভিএম। এটাকে আমরা বলবো আয়ারটোজেনিক ড্যামেজ অফ দি ব্রুকস মেমব্রেন। সিএসআর এর পেশেন্ট লেজার করার পরে, যেহেতু আমরা সিএসআর ম্যাকুলাতে হয়, ম্যাকুলার রিজনেই আমাদের সিএসআর এর লিক বন্ধ করতে হয় লেজার লাইট দিয়ে, সেই জন্য এখানে আমার সিএনভিএম হওয়ার ভয় থাকে। লিকের বার্ন যদি খুব বেশি স্ট্রং বার্ন, খুব বেশি হাই পাওয়ারের বার্ন হয়, তখন ব্রুকস মেমব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে। আর দু একটা কন্ডিশন বলো যেখানে ব্রুকস মেমব্রেন ড্যামেজ লিশন হয়, ব্রুকস মেমব্রেন ড্যামেজ হয়ে যায়। একটা ইনফেক্টিভ ডিজিজের নাম বলো যেখানে সিএনভিএম হওয়ার ভয় আছে। ইনফেক্টিভ ডিজিজ। টক্সোপ্লাজমোসিস। নো 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 টক্সোপ্লাজমোসিস। টিবি স্যার, টিবি। নো টক্সোপ্লাজমোসিস। হ্যাঁ স্যার ভিকেএইচ। ভিকেএইচ কি ইনফেক্টিভ ডিজিজ? ওটা ইনফ্ল্যামেটরি ভিকেএইচ তো ডিজিজ। ইনফ্ল্যামেটরি ডিজিজ, ইনফ্ল্যামেটরি স্যার। ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার ভিকেএইচ। সার্পিজিনাস কোরোনাইটিস। সার্পিজিনাস কোরোনাইটিস। সার্পিজিনাস কোরোনাইটিস হচ্ছে ইনফ্ল্যামেটরি ডিজিজ, আর সার্পিজিনাস লাইক কোরোনাইটিস হচ্ছে টিউবারকুলোসিসে হয় সার্পিজিনাস লাইক কোরোনাইটিস। আর ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে সার্পিজিনাস কোরোনাইটিস। সেটা না, প্রিজিউমড অকুলার হিস্টোপ্লাজমোসিস সিনড্রোম, পিওএইচএস। হিস্টোপ্লাজমোসিস, হিস্টোপ্লাজমা ক্যাপসুলোটাম একটা ফাঙ্গাস, এই ফাঙ্গাল ইনফেকশনে আমাদের সিএনভিএম হয়। ইনফেক্টিভ ডিজিজের মধ্যে বললে আমরা বলবো পিওএইচএস, প্রিজিউমড অকুলার হিস্টোপ্লাজমোসিস সিনড্রোম। আর যদি আমরা বলি যে ইলাস্টিক টিস্যু ডিজিজ, তাহলে আমরা বলবো সুডোজান্থোমা ইলাস্টিক এনজয়ডিস্ট্রিক। আমাদেরকে যদি বলে যে একটা রিফ্র্যাক্টিভ এররের সাথে ডিজিজ বলো যেখানে সিএনভিএম হতে পারে, তাহলে সেখানে আমরা বলবো লেকার ক্র্যাক, দ্যাট ইজ ব্রেকস ইন দি ব্রুকস মেমব্রেন, মায়োপিয়া, হাই মায়োপিয়া। এইভাবে আমরা মনে রাখবো। স্যার চারটা স্যার কোরাইডাল টিয়ারের যে একটা ছবি দেখিয়েছেন যে স্যার। হ্যাঁ জি স্যার, এটা স্যার এখানে স্যার ডান দিকে যে নিচের ছবিটা স্যার, এখানে ম্যাকুলার হিমোরেজের থেকে স্যার নিচে মানে একটা স্ট্রেইট একটা রেড লাইন চলে গেছে স্যার, এটা এটা কি স্যার? এই যে এটা জি স্যার। এটা না, এটা জি স্যার। আচ্ছা, এই দাগগুলো কোত্থেকে আসে আমি বুঝি না, কেন দাগ আসতেছে? অনেক দাগ চলে আসলো, আবার চলেও যাচ্ছে। না, এই দাগটা কিছু না, এটা সম্ভবত ওই তারা মার্কিং করছে আর কি, মার্কিং করার জন্য এই দাগটা দিছে, এটা আর্টিফিশিয়ালি দেওয়া হয়েছে, এটা কোনো অসুখ না। জি স্যার। ফরেন বডিতে হতে পারে এটা। ফরেন বডিতে তোমার টিয়ার হবে কেন? ফরেন বডিতে তোমার হোল হতে পারে কিন্তু এরকম ব্রেক করোডাল টিয়ার কেন মাঝখানে হয় বলো তো? স্পষ্ট বলে হয়। আর রেটিনাল টিয়ার কেন পেরিফেরিতে হয় বলো? বলো বলো। বটেক্স পেইন পর্যন্ত স্যার করোডাল। No. শোনো, করোডাল টিয়ার occurs when the eyeball is particularly in blunt trauma. Blunt trauma, if a
blow is with the help of a blow or any blunt trauma when the anteroposterior length of the eyeball is compressed and the eyeball anteroposteriorly compressed হবে, সামনে সামনে compressed হবে আর horizontally extension করবে। বুঝতে পারছো কথাটা? Anteroposterior length will be reduced and horizontal length, that is lateral extension of the Brooks membrane হবে, ফলে ওখানে ফেটে যাবে। বুঝতে পারছো কি? আইবলে যখন একটা জোরে ঘুষি দিবা, এই ঘুষির ফেলে কর্নিয়াটা কম্প্রেসড হবে, কর্নিয়া চলে যাবে টুয়ার্ডস দি পোস্টেরিয়র পোল, ফলে ভিট্রাসটা তখন চলে যাবে ল্যাটারালি। আইবলের কন্টেন্টস গুলো ল্যাটারালি চলে যাবে, ল্যাটারালি একটা এক্সটেনশন হবে, ল্যাটারাল এক্সটেনশন হলে ব্রুকস মেমব্রেনে একটা স্ট্রেস হবে, ব্রুক মেমব্রেন স্ট্রেস হওয়ার জন্য ব্রুক মেমব্রেনটা ফেটে যাবে, এই জন্য এটা এখানে হয়। আর করোনাল টিয়ার, রেটিনাল টিয়ার পেরিফেরিতে হয়, কারণ হচ্ছে রেটিনাল টিয়ার হয় ডিউ টু ভিট্রাস ট্র্যাকশন, ভিট্রোরেটিনাল ট্র্যাকশন, এবং ভিট্রোরেটিনাল ট্র্যাকশনটা হয় টুয়ার্ডস দি সেন্টার। এই ট্র্যাকশন পেরিফেরি থেকে টুয়ার্ডস দি সেন্টারে ট্র্যাকশন হয়, এই জন্য অ্যাপেক্সটা চলে আসে টুয়ার্ডস দ্য সেন্টার, দ্যাট ইজ টুয়ার্ডস দ্য ডিস্ক। এই অ্যাপেক্সে ম্যাক্সিমাম ট্র্যাকশন, ভিট্রোরেটিনাল ট্র্যাকশন is causes this tear formation, and the apex is, so it is directed toward the optic disc but toward the center of the eyeball, মানে posterior pole। বুঝতে পারছো কথাটা? স্যার আরেকবার বললো কথা। আমি বলছি যে retinal tear develops in the periphery of the retina and it is usually U-shaped বা horseshoe shaped, in as why it is horseshoe shaped, and the convex part of this convex margin of the U-shaped tear, retinal tear, is directed towards the posterior pole because the vitreoretinal traction, there is a traction between the vitreous and retina. Vitreous causes traction of the retina and it is pulled towards the vitreous causes pulling of the apex towards the posterior pole, so the apex is directed towards the disc. But in choroidal tear, there is compression of the eyeball anteroposteriorly and extension of the eyeball horizontally or laterally, so there is a break in the Brooks membrane, and and it is breaks occurs in the Brooks membrane, and it is, that means the periphery, it is the convexity is directed towards the periphery because there is a force applied from the periphery, it is pulled horizontally, but due to the presence of disc, the pulling effect at the disc surface, at the disc region, that means এই যে দেখো আমি এখানে যদি দেখাই, এই যে ইনার সারফেসটা দেখো, ডিস্কের কাছে যে মার্জিনটা, এই মার্জিন কিন্তু তোমার টান পড়ছে কম। কেন টান পড়ছে কম? কারণ এরপরে ডিস্ক পড়ছে, ডিস্কের পরে নেজাল রেটিনা, নেজাল রেটিনা অতটা টেনে সারতে পারে নাই, কিন্তু টেম্পোরাল সাইডে যেহেতু কোনো ডিস্ক নাই, যেহেতু মাঝখানে কোনো কিছু বাধা নাই, ফলে এই জায়গাটা টেনে নিয়ে গেছে বেশি, টেম্পোরাল সাইডে বেশি টানছে, আর নেজালি ডিস্কের দিকে কম টানছে, সেই জন্য এটার কনকেভিটি হয়ে গেছে টুয়ার্ডস দ্য ডিস্ক। এই জায়গাটা কি পরিষ্কার হয়েছে? শারমিন, এটা কি বুঝতে পারছো? জি স্যার, এরিয়া কম সেজন্য ওখানে প্রেসার মানে যে ট্রাকশন সেটাও কম, সেজন্য ওদিকে না মনে করো এই যে টিয়ারটা খেয়াল করো, করোডাল টিয়ারটা মনে করো দুইটা মার্জিন দুই দিকে টানতেছে, এক টেম্পোরাল সাইড থেকে টানতেছে, নেজাল সাইড থেকে টানতেছে, কিন্তু নেজাল সাইড থেকে তো পুরো টানতে পারেনি, কারণ মাঝখানে তো ডিস্ক রয়ে গেছে, এই জন্য তোমার নেজাল সাইড থেকে টানাটা কম হয়েছে, আর টেম্পোরাল সাইডে তো এইদিকে কেউ ছিল না, এই জন্য এদিকে বেশি টেনে নিয়ে গেছে, ফলে কনভেক্সিটি রয়ে গেছে টেম্পোরালি বা পেরিফেরির দিকে, আর সেন্টার বা ডিস্কের দিকে রয়ে গেছে কনকেভ মার্জিনটা। ডক্টর অনন্যা, বুঝতে পারছো?
জি স্যার। আমরা যদি এই প্রত্যেকটা টিয়ার দেখি, আমার এই যে করোডাল টিয়ার দেখো সবগুলাতেই আমাদের এই যে দেখো, আমি যদি উপরের একদম উপরের ছবিটা দেখো, উপরের সুপিরিয়র নেজাল টু দ্য ডিস্ক সুপিরিয়র টেম্পোরাল টু দ্য ডিস্ক একটা টিয়ার দেখা যাচ্ছে। এই টিয়ারেরও কনকেভিটি টুয়ার্ড দ্য ডিস্ক, কারণ এই দিক থেকে যখন টানছে এই টানাটা বেশি টানতে পারে নাই, মাঝখানে ডিস্ক পড়ে গেছে। কিন্তু ওই দিক থেকে যখন টানছে পেরিফেরির দিক থেকে, ওই দিকে টানছে বেশি, এই দিকে টানছে কম। এই জন্য এই সাইডটা হয়ে গেছে কনকেভ, ওই সাইডটা হয়ে গেছে কনভেক্স। ক্লিয়ার কিনা? হ্যাঁ, কথা স্যার বলো। উপরের ছবি যেটা আহ, বাইরের দিকে টিয়ার আছে, ওটা তো নেজালি আর টেম্পোরালি অলমোস্ট সমান সাইডে, এটা কেন কনকেভিটি টুয়ার্ডস ডিস্ক? কোনটা কোনটা? স্যার উপরে যেটা আছে হ্যাঁ, আহ, ওটা ছাড়া যে টেম্পোরালি এই যে আরেকটা এটা বড়, এটা 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 তো এটা ডিস্টেন্স। জি স্যার। এই যে এই কারসাতে যেটা দেখাচ্ছি সেটা। জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা তুমি ইমাজিন করো, এই দিক থেকে টানছে কে, এই পাশ থেকে টানছে কে, নেজাল রেটিনা টানে নেজাল। নিয়ে গেছে জি এদিকে। স্যার। নেজাল রেটিনার মাঝখানে তো ডিস্ক পড়ে গেছে, ও টানবে কেমনে পুরোটা? আর এইদিকে টেম্পোরাল সাইডে কে আছে? কেউ আছে? না, ফলে তো এটা temporal- পুরোটা টানছে। আর এইদিকে তো টানতে পারে না, এইদিকে তো ডিস্ক থাকার কারণে এই নেজাল রেটিনা পুরোটা টানতে পারে নাই। বুঝতে পারছো? জি স্যার। Choroidal tear due to break, due to rupture of the Brooks membrane, but retinal tear due to vitreoretinal contraction, that is pulling of the retina, vitreoretinal attachment এর vitreous contract করছে, ফলে ওইটাকে পুল করে নিয়ে আসছে, এখানে কোনো রাপচার হয়নি। এটা কি বলো? ডক্টর অনন্যা, এটা ডিসক্রাইব করো তো, ফাইন্ডিংসটা ডিসক্রাইব করো। There is a large hemorrhage within the temporal vascular artery and also extends superiorly and inferior to the blood vessels. হ্যাঁ, কি বলো? Sir, center of the macula তে হচ্ছে hemorrhage, যেটা আবার superior and inferior temporal artery এর নিচেও আছে। এটা কি মনে হয়, কি কারণ কি? এটা স্যার প্রি-রেটিনাল হ্যামোরেজ মনে হচ্ছে, কারণ এখানে তো ব্লাড ভেসেল গুলো দেখা যাচ্ছে না। এটা কি প্রি রেটিনাল হেমোরেজ এরকম কালো হয়? না স্যার, করোইডাল ব্ল্যাকিশ হয়ে গেছে হ্যামোরেজ নিচের মনে দিকে, হচ্ছে। হ্যাঁ, আর স্যার এটা ভিট্রিয়াস হ্যামোরেজ মনে হচ্ছে পিডিআর উইথ ভিট্রিয়াস হ্যামোরেজ, হোয়াইটিশ কিছু দেখা যাচ্ছে, এগুলো মনে হয় যে ফাইব্রোভাস্কুলার প্রলিফারেশন। আর ডিস্কের মধ্যে অনেক রেডিশ দেখা যাচ্ছে, এটা হয়তো বা নিউ ভেসেল হতে পারে। আর ইনফেরিয়রের নিচের দিকে কিছু পিআরপি মার্ক দেখা যায়। এই যে এগুলা হলো লেজার বার্ন, এই যে এগুলা লেজার বার্ন দেখা যাচ্ছে, তার মানে এটা পিডিআর ছিল, তাই না? পিডিআর ছিল, এখানে হেমোরেজ হয়েছে, এবং এখানে এটা এই যে দেখো এখানে ব্লাড ভেসেলটা দেখা যাচ্ছে না, তার মানে এটা প্রি রেটিনাল হেমোরেজ। হ্যাঁ, এবং এখানে রেটিনাল ব্লাড ভেসেল দেখা যাচ্ছে না, তার মানে একটা হিউজ প্রি রেটিনাল হেমোরেজ এন্ড ইট মে বি এ রেজাল্ট অফ পিডিআর। এবং এই যে দেখো ডিস্কের মার্জিনে কিছু অ্যাবনর্মাল ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, এখান থেকেই আসলে ব্লিডিংটা হয়ে এই অবস্থাটা হয়েছে। এটা কি? CACR. ডক্টর রিয়াসাত বলো, ডিসক্রাইব করো। There is a fluid mark present at center of কি the কি বলো, জোরে বলো, macula. কি বলছো? Sir, watershed mark present extending from optic disc to macula
surrounding macular region, there are subretinal fluid collection. মানে ফ্লুইড মানে কি পানি? জি স্যার। পানি এরকম কালো হয়? পানি কখনো এরকম ব্ল্যাকিশ হবে? তুমি আগে মার্জিন নিয়ে ব্যস্ত হয়ে গেছো। স্যার করোইডাল কোনো লেশন? এটা রে বাটা, এটা হচ্ছে হেমোরেজ। হেমোরেজ একটা ওল্ড হেমোরেজ, ফলে হিউজ সাবরেটিনাল হেমোরেজ। এটা হচ্ছে সাবরেটিনাল হেমোরেজ। কিভাবে বুঝলাম? কারণ উপর দিয়ে ব্লাড ভেসেল গুলা, রেটিনার ব্লাড ভেসেল গুলা চলে গেছে। দিস ইজ এ সাবরেটিনাল হেমোরেজ প্রেজেন্ট ইন দ্য টেম্পোরাল lower part of the macula and also in the lower part of the disc. Below the disc and in the lower half of the macula there is a huge subretinal hemorrhage, and due to the presence of এই যে একটা গ্রিনিশ ব্ল্যাক, এই গ্রিনিশ ব্ল্যাক হয়েছে ডিউ টু ব্রেকডাউন অফ আরবিসি ব্রেকডাউন হয়ে গেছে, এখানে মিথ হেমোগ্লোবিন তৈরি হয়েছে। এই মিথ হেমোগ্লোবিনের কারণে এটা একটা গ্রিনিশ ব্ল্যাক অ্যাপিয়ারেন্স হয়েছে। and the retina is elevated, কারণ এই ব্লাড ভেসেলটা আমরা দেখতেছি অনেক উঁচা হয়ে গেছে, এখান থেকে অনেক উঁচা হয়ে গেছে। এখানে কালেকশন অফ ব্লাড আছে, ওল্ড হেমোরেজিক ব্লাড। এই জায়গায় এরকম ব্লাড কি কারণে হবে রিয়াসাত? স্যার করোইডি কোন? কি বলো না, কি লিশন? করোইডে কি লিশন? স্যার করোইডি কোন মোস্ট কমন কারণ কি? এই যে সাবরেটিনাল হেমোরেজের মোস্ট কমন কারণটা কি? স্যার করোইডাল রাপচার। মেলানোমা মোস্ট স্যার, কমন কারণ হচ্ছে মেলানোমা। choroidal new vessel formation. Choroidal neovascularization is the most common cause of subretinal hemorrhage. Subretinal hemorrhage, submacular hemorrhage এর নাম্বার 1 কজ হচ্ছে choroidal neovascular membrane বা choroidal new vessel. স্যার এটা ডিটি থেকে মেলানোমা আসবে? মেলানোমা এত বড় হওয়ার আগেই রোগী মরে যাবে, মেটাস্টেসিস হয়ে যাবে। মেলানোমা তোমার মেলানোমার গ্রেডিং গুলো বলো তো, কত থেকে কতটুকু এলিভেশন থাকে? মেলানোমাতে আমরা বলি 2 মিলিমিটার এলিভেশন থাকলেই আমরা মেলানোমা সাবটেট করি। এখানে তো আমার মনে হচ্ছে 6 মিলিমিটার এলিভেশন আছে। এত হিউজ এলিভেশন হয়ে গেলে পেশেন্ট এতদিন বাঁচার কথা না। এটা মেলানোমা হওয়ার সম্ভাবনা কম। এত শার্পলি ডিফাইন্ড মার্জিন হবে না। মার্জিনটা দেখো একদম শার্পলি ডিফাইন। একটা টিউমার মেলানোমা এত বড় মেলানোমা হয় না। মেলানোমা একটা জায়গায় হতে পারে, এই যেমন এই ডিপ টু দা মানে পোস্টার পার্ট অফ দা ডিস্কে বিলো দা ডিস্ক যে লিশনটা আছে, এরকম হলেও আমরা একটা মেলানোমা ভাবতে পারতাম। এত বড় জিনিস মেলানোমা এবং এটার সাথে কন্টিনিউয়াস, এটা আসলে হেমোরেজ। আচ্ছা, এত কঠিন জিনিস আমরা না যাই। এটা কি? সাবহায়োলেট হেমোরেজ। না, রাখো, অমিতাভ বলো। স্যার এটা স্যার সাবহায়োলেট হেমোরেজ স্যার, সাবহায়োলেট হেমোরেজ বা প্রিরেটিনাল হেমোরেজ উইথ এ ফ্লুইড লেভেল, তাই না? এই সাবহায়োলেট হেমোরেজ, স্পন্টেনিয়াস সাবহায়োলেট হেমোরেজের মোস্ট কমন কজ কি? এই জাতীয় সাবহায়োলেট হেমোরেজের মোস্ট কমন কজ কি? ওকুলার ট্রমা স্যার, ভালসালভার রেটিনোপ্যাথি। ভালসালভার রেটিনোপ্যাথি হতে পারে। আর একটা আর্টেরিয়াল ডিজিজ বলো সেখানে এরকম হয়। স্যার রেটিনাল আর্টারি মাইক্রোএনিউরিজমে হবে স্যার। হ্যাঁ, কি বলো? স্যার রেটিনাল আর্টারি মাইক্রোএনিউরিজম হলে হবে স্যার। র্যাম রেটিনাল আর্টারি ম্যাক্রোএনিউরিজম। রেটিনাল আর্টারি ম্যাক্রোএনিউরিজম। হাইপারটেনশনের পেশেন্ট, যারা হাইপারটেনসিভ পেশেন্ট,
তাদের রেটিনাল আর্টারি ম্যাক্রো অ্যানিউরিজম হয়, এবং কমনলি এটা আপার টেম্পোরাল আর্টারি এফেক্টেড হয়। ম্যাক্রো অ্যানিউরিজম ফ্রম রাপচার অফ দিস ম্যাক্রো অ্যানিউরিজম মে কজ দিস টাইপ অফ সাবহাইলোয়েড হেমারেজ। এখানে কি করবা ডক্টর অমিতাভ বলো, এখানে হাইলাইটোটমি কি দিয়ে করবা? লেজার হাইলাইটোটমি। কি লেজার? ইয়াক লেজার স্যার। ইয়াক লেজার দিয়ে আমরা এই যে দেখো এখানে একটা ছিদ্র করব, এখানে এখানে একটা ছিদ্র করলে গড়গড়ায় সব ব্লাডটা নিচে পড়ে যাবে। এখানে বলো এটা কি ডান পাশে, বাম পাশের ছবিতে কি দেখা যায়, ডান পাশের ছবিতে কি দেখা যায়? সিআরএও মনে হচ্ছে। ডক্টর রিয়াসাত বলো, ডানে বামের ছবিটা কি দেখা যাচ্ছে? মনে আছে কি বলে ফেলো। রেটিনার কালারটা কি? রেটিনা ইজ স্যার পেল রেটিনা স্যার, আর চেরি ডট রেটিনা ইজ স্পট দেখা ইয়েলোইশ যাচ্ছে। হোয়াইট। রেটিনাটা অ্যাপিয়ার্স ইয়েলোইশ ইন কালার। আর কি দেখা যাচ্ছে? স্যার চেরি ডট স্পট দেখা যাচ্ছে স্যার। চেরি রেড স্পট ইজ প্রেজেন্ট এট দ্য সেন্টার অফ দ্য ম্যাকুলা। আর ডিস্কের মার্জিন দেখা যাচ্ছে? না স্যার, ডিস্কের ডিস্ক মার্জিন মার্জিন দেখা যাচ্ছে না। এবং আর্টারি, সাম পার্ট অফ দ্য আর্টারিজ আর নট ভিজিবল, তাই তো? জি স্যার। ডিস্কের মার্জিন কেন দেখা যাচ্ছে না? ডিস্ক মার্জিন ব্লাড, কি জন্য? রেটিনা পুরা ইডিমেটাস হয়ে যাওয়ার কারণে। কি যার কারণে কি হয়েছে? রেটিনাটা ডিস্ক এলিভেটেড হয়েছে, মার্জিন। রেটিনাটা থিকেন্ড হয়ে গেছে। থিকেন হয়ে যাওয়ার কারণে ডিস্কের মার্জিন, শোনো আমরা আমরা ডানের ছবিটা দেখি, ডানের এই যে আমরা ডিস্কের মার্জিন দেখতে পারি, তার কারণ হচ্ছে মার্জিন অফ দ্য ডিস্ক বা ডিস্ক সারফেস এ লিটল বিট অ্যাবাভ দি সারফেস অফ দ্য রেটিনা। রেটিনাল সারফেস এবং ডিস্কের ডিস্ক যদি একই লেভেলে থাকতো তাহলে ডিস্কের মার্জিন দেখা যেত না। এই যে তোমরা যদি খেয়াল করো এখানে দেখো, এই ডিস্ক তো এলিভেটেড না, কিন্তু এখানে যদি মার্জিনটা খেয়াল করো এখানে একটু বেন্ডিং আছে কিন্তু, হ্যাঁ, তার মানে রেটিনা যে লেভেলে থাকে তার চেয়ে ডিস্কটা একটু এলিভেশন থাকে। এই জন্য আমরা ডিস্কের মার্জিনটা দেখতে পারি। কিন্তু কোনো কারণে যদি রেটিনাটা ফুলে যায়, রেটিনা যদি থিকেন হয়ে যায়, তখন ডিস্কের মার্জিন এবং রেটিনার লেভেল এক লেভেলে এসে যায়। ফলে তখন আর ডিস্কের মার্জিনটা দেখা যায় না, যেটা আমরা বামের ছবিতে দেখতে পাচ্ছি। Because of thickening of the retina due to intracellular edema in the retinal nerve fiber layer and also other sensory layers of the retina is thickened, elevated, so the margin become invisible in the left picture. So it is a case of central retinal artery occlusion. আর ডানের ছবিটা কি? স্যার কমোসিও রেটিনি, বার্লিন কেমন করে বুঝলা? স্যার ওই যে এখানে ব্লাড ভেসেল গুলা স্যার নরমাল আছে, ব্লাড ভেসেল গুলা স্যার সিআরএ হলে মানে আর্টারি অ্যাটেনুয়েশন থাকতো, এখানে স্যার আর্টারি নরমাল আছে স্যার। আর হচ্ছে স্যার এখানে মার্জিন স্যার ডিস্ক, আপনি যেটা বললেন স্যার ডিস্ক এখানে মানে মার্জিন ওয়েল ডিফাইন্ড বোঝা যাচ্ছে। এটা একটা লোকালাইজড এরিয়া অফ রেটিনাল হোয়াইটেনিং না? রেটিনা ইজ হোয়াইটেন at a particular location at the posterior pole, not the entire posterior pole is whitened. ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর্টারি গুলা নরমাল আছে, সো ইট ইজ এই হোয়াইটেনিং হয়েছে। এটা কি এখানে পানি জমছে, ইডিমা হয়েছে? কমোসিও রেটিনে বার্লিন ইডিমাতে কি হয়, প্যাথোলজিক্যালি চেঞ্জ কি হয়? স্যার এখানে ইন্ট্রাসেলুলার ইডিমা হয় স্যার, আর হচ্ছে স্যার সাথে ফটোরিসেপ্টর আউটার সেগমেন্ট স্যার ডিসরাপশন হয়, আর ইন্ট্রাসেলুলার ইডিমা হয় স্যার। কে বলছো? জেসমিন? জি স্যার। আর কে কি বলবো বলো? In fact, in commotio retini বা Berlin's edema, there is no edema at all. There is disorganization of the photoreceptor layers. Photoreceptor layers become disorganized. হ্যাঁ, সেই জন্যই এরকম সাদা দেখা যায়। আমরা পরে আবার দেখাবো। উপরের বামের ছবিটা কি?
উপরের বামের ছবিটাও কমার্শিয়াল রেটিনি বা বার্লিন সিডিমা। এখানে হোয়াইটেনিং, হোয়াইট অ্যাপিয়ারেন্স অফ দি ম্যাকুলা ইজ সিন উইথ এ সেন্ট্রাল চেরিটি স্পট, but the retinal arteries are normal and there is a history of trauma, blunt trauma, and the whitening is irregular. Only a part of the macula is whitened with a center cherry spot. In upper right, there is a whitening of the macula at the central part of the macula extending from the disc to the temporal side of the fovea. There is a whitening, but the retinal arteries are normal and cherry spot is seen, so due to whitening of the retina. This is another case of Berlin edema বা কমার্শিয়াল রেটিনি। আর নিচের ছবিটা কি? This is a case of central retina artery occlusion. The whitening of the retina involves the entire posterior pole. The retinal arteries are attenuated, and so this is a case of central retina artery occlusion. এটা কি? বলো এটা কি? সেন্ট্রাল রেটিনাল আর্টারি। হ্যাঁ, এখানে ফাইন্ডিংসটা বলো। এই আই লেখা কার? আই, আই কে বলো? আই কে? স্যার ডাক্তার রাশেদ স্যার। রাশেদ। আচ্ছা বলো তো এটা কি? এখানে ফাইন্ডিংসটা তুমি বলে দাও শুধু। Findings, sir, ডায়াগনোসিস all দরকার over নাই, the ফাইন্ডিংস বলো। in all four quadrants of the retina there is a dot blot hemorrhage, and in the center of the macula there is a hemorrhagic spot seen in the retina. Interretinal রেটিনার all কালারটা hemorrhage. কি? রেটিনার কালার কি? Retina all over the retina is opaque in color, sir, pale in color. রেটিনা ইজ Most হোয়াইটিশ ইন probably কালার, due তাই to না? এন্টায়ার whitish in রেটিনা color. ইজ Most probably, হোয়াইটিশ ইন কালার। তা হোয়াইট কখন হয়? যদি সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন হয় সেক্ষেত্রে হতে পারে, মোট স্যার। কথা রেটিনাতে যদি ইস্কিমিয়া হয়, রেটিনার ব্লাড সাপ্লাই যদি হ্যাম্পার হয়, তখন রেটিনাটা সাদা হয়ে যায়। কটন স্পট সাদা, সেন্ট্রাল রেটিনা আর্টারি অক্লুশন সাদা, ব্রাঞ্চ আর্টারি অক্লুশন সাদা। তারপরে রেটিনা যখন উপর সামনে করোয়েড থেকে সামনের দিকে সরে আসে, when retina is due to huge collection of fluid in the subretinal space, তখনও রেটিনা সাদা হয়, যেমন রেটিনাল ডিটাচমেন্ট, সেখানেও রেটিনা সাদা দেখা যায়। আবার সাবরেটিনাল স্পেসে ফ্লুইড জমা হয় ভিকেএইচে, সেখানেও রেটিনাটা সাদা হয়ে যায় বা মার্কলি প্যালর হয়ে যায়। তাহলে রেটিনা প্যাল হয় দুইটা কারণে। একটা হচ্ছে যদি তার ব্লাড ভেসেল হ্যাম্পার হয়, ব্লাড সাপ্লাই লোকালাইজড বা জেনারেলাইজড। আর একটা হয় রেটিনা হোয়েন রেটিনা ইজ সেপারেটেড ফ্রম দ্য করেড। কারণ আমি আগেও বলছি রেটিনার কোনো কালার নাই, রেটিনা ইজ রেডিশ ডিউ টু দ্য প্রেজেন্স ডিউ অ্যাজ দ্য রেটিনা ইজ ট্রান্সপারেন্ট উই অ্যাকচুয়ালি সি দ্য করাইডাল ফ্লাশ, দ্যাট ইজ করাইডাল যে আভা, সেই করাইডাল আভাটা আমরা দেখি রেটিনাতে, সেই জন্য রেটিনাটাকে আমাদের লাল মনে হয়। কিন্তু যদি সেই ট্রান্সপারেন্ট রেটিনা যদি উঠে আসে, সামনের দিকে সরে আসে, করেড থেকে দূরে চলে যায়, তখন রেটিনাটা সাদা দেখা যায়, মানে পেল দেখা যায়, রেটিনা তখন প্যালর হয়ে যায়। তাহলে এখানে পুরো রেটিনা সাদা হয়ে গেছে, তার মানে রেটিনার ব্লাড সাপ্লাই সিভিয়ারলি হ্যাম্পার্ড হয়েছে। তাহলে এটা কি? আর মাল্টিপল ডট ব্লট হেমোরেজ, এগুলোকে আমরা বলি পেটিচিয়াল হেমোরেজ। মাল্টিপল পেটিচি বা পেটিচিয়াল হেমোরেজ প্রেজেন্ট all over the retina, and the fovea appears more darker than the usual in normal retina. তাহলে এটা কি কেস? and retinal artery গুলো কেমন আছে দেখো তো, আর্টারি গুলি। ডক্টর নিমা রহমান, রেটিনাল আর্টারি বর্ণনা করো এখানে। কথা বলো, কথা বলো।
ডক্টর নিমা রহমান, কথা না বললে কিন্তু আউট করে দেবো। এখানে শুধু আর্টারি গুলো বর্ণনা করো। আচ্ছা, তুমি ডক্টর সামিয়া শামস, বলো তো এখানে আর্টারি গুলো বর্ণনা করো তো, ব্লাড ভেসেল বর্ণনা করো, সামিয়া শামস। আসসালামু আলাইকুম স্যার। স্যার আর্টারিগুলো স্যার অ্যাটেনিউড স্যার। Arteries are thread-like. Retinal arteries are thread-like and very pale in color. Arteries are almost pale, markedly pale arteries. That means indicating that they are actually ghost vessels. There is no blood supply to the retina, in fact. আর retinal vein গুলো কেমন আছে? স্যার টর্চুয়াস একটু। Tortuous বেশি নাই, veins are darker. Veins are more dark, blackish vein. Because কি জন্য এত ডার্ক দেখা যাচ্ছে? এত ডার্ক কেন হয়েছে রেটিনাল ভেন? স্ট্যাগনেশন অফ দ্য ব্লাড হয়েছে এই জন্য। Because of carbon dioxide. Carbon dioxide concentration in the retinal veins are markedly raised. So the retinal veins appears blackish almost. They are not dilated too much, but they are dark. Our retinal arteries are almost thread-like and almost markedly attenuated, and there is no flow of blood in fact, there is no flow of blood through the retinal arteries, so they are marked pale, like the retinal whitening. They are also very pale. So this is a case of ki bolo. This is a case of ophthalmic artery occlusion. That means ocular ischemic syndrome. It is a case of ocular ischemic syndrome. Here, the retina is more whitish than the central artery occlusion because the choroidal circulation is also reduced markedly. Ophthalmic artery জন্যে আমার short posterior ciliary artery-তে ব্লাড সাপ্লাই কমে গেছে, লং পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারিতে ব্লাড সাপ্লাই হচ্ছে না, সেন্ট্রাল রেটিনাল আর্টারিতে ব্লাড সাপ্লাই হচ্ছে না, সেই জন্য আমার এখানে করয়েডও বেশি। কিন্তু আমরা যদি সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন দেখি, এখানে অত বেশি এই পেটিচিয়াল হেমোরেজ থাকে না, পেটিচিয়াল হেমোরেজ বা ডট ব্লট হেমোরেজ থাকবে না, এবং আমার চেরি রেড স্পট হবে খুব ছোট্ট একটা, আর হচ্ছে যে আর্টারি গুলো অ্যাটেনুয়েটেড হবে, কিন্তু ভেইন অত বেশি কালো হয় না। কিন্তু আমরা যদি আরো দেখি সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন, এই যে দেখো, এটা একটা সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন উইথ পারসিস্টেন্স অফ প্যাটেন্ট সিলিওরেটিনাল আর্টারি, তাই না? এখানে কি রেটিনার কালারটা ওরকম সাদা হয়েছে বলো? না স্যার। স্টিল করয়েডটা লাল দেখা যাচ্ছে, করয়েডটা স্টিল লাল দেখা যাচ্ছে, শুধু নার্ভ ফাইবার লেয়ারটা সলেন হওয়ার জন্য নার্ভ ফাইবার লেয়ার কিছুটা ওপেক হয়ে গেছে, সেই জন্য আমরা এখানে সাদা দেখতেছি, কিন্তু স্টিল করয়েড এখনো লাল দেখতেছি। আরো ছবি যদি দেখো, করয়েড কিন্তু লালই আছে। এখানেও দেখো আমাদের অতটা সাদা হয়নি, ভেন গুলা অতটা কালো হয়নি, আর্টারি দেখা যাচ্ছে না, কিন্তু আর আমরা যখন এখানে দেখতেছি, এখানে দেখো সেই তুলনায় পুরা করয়েড রেটিনা সবটাই সাদা হয়ে গেছে।
মানে এখানে করয়েডেও ব্লাড যাচ্ছে না, রেটিনাতেও ব্লাড আসতেছে না, সেই জন্য এটা হচ্ছে অকুলার ইসকিমিক সিনড্রোম। স্যার পেটিচিয়াল হ্যামোরেজ গুলো কেন হচ্ছে অথবা কোন লেয়ারে হচ্ছে? পেটিচিয়াল হেমোরেজ গুলা এখানে আমরা বিভিন্ন লেয়ারে হচ্ছে বিকজ অফ ইনিশিয়াল যে ড্যামেজ হয়েছিল ব্লাড ভেসেলে, এন্ডোথেলে মার্ক ইসকিমিয়ার জন্য ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়েছিল সেই সময় তখন কিছু ব্লাড বেরিয়ে আসছে। হ্যাঁ, এন্ডোথেলিয়াল ড্যামেজের কারণে ইসকিমিয়ার হয়েছে, এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়েছে, দেয়ার ইজ হেমোরেজ হয়েছে, হেমোরেজ বেশি হয়েছে। আমরা কিন্তু সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন, সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশনের কয়েকটা ইসকিমিক সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশনের কয়েকটা ফিচার বলো। কে বললা তুমি এটা? সুমাইয়া, প্রশ্নটা কে করলা? পেটিচিয়াল হেমোরেজ সাবরিনা সাবরিনা সাবরিনা, সাবরিনা বলো তো যে ইসকিমিক সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশনের ফিচার গুলো একদম ভিশন থেকে শুরু করো, ভিশন, তারপরে অ্যান্টিরিয়র চেম্বার ফাইন্ডিংস, তারপরে ভিশন স্যার মার্কলি রিডিউসড হবে, কাউন্টিং ফিঙ্গার, পিউপিল স্যার আরএপিডি পাবো অথবা স্লাগিশ পাবো স্যার, অ্যান্টিরিয়র চেম্বারে অ্যাঙ্গেলে স্যার নিউ ভেসেল পাবো, আইরিশে নিউ কিসের ভেসেল অ্যান্টিরিয়র চেম্বার? দ্যাট ফ্রেশ সিআরবি হতে কিসের অ্যান্টিরিয়র চেম্বার? অ্যান্টিরিয়র চেম্বারে কিছু পাবো না, পিউপিলারি রিঅ্যাকশন স্লাগিশ হবে। তারপরে পোস্টিরিয়র সেগমেন্টে চলে যাও। ইসকেমিক হ্যাঁ, বলো। সিআরবিও স্যার আইরিশে নিউ ভেসেল পাবো না স্যার? আরে কি বোকা, এটা তো 3 মাস গেলে না পাবো, 3 মাস 4 জি মাস স্যার, গেলে জি পাইতে স্যার, পারো। তুমি জি ফ্রেশ স্যার। একটা সিআরবিও, একটা নতুন হ্যাঁ। সিআরবিও 15 দিন ধরে কম দেখে, এই পেশেন্টে তুমি আইরিশে নিউভেসেল পাবা? না স্যার, না স্যার, জি স্যার। তাহলে বলতেছো কেন? বলো যে পিপল রিঅ্যাকশন স্লাগিশ হবে, ভিশন মার্কলি রিডিউসড হবে, তারপরে রেটিনাল ফাইন্ডিংস কি হবে? স্যার রেটিনাতে স্যার স্যার অল ফোর কোয়াড্রেন্টে স্যার আমরা পাবো, ফ্লেম শেপ হ্যামোরেজ অ্যান্ড ভেনগুলো স্যার ডাইলেটেড টর্চুয়াস হবে, আর হলো স্যার নিউ ভেসেল পাবো স্যার। এই মেয়েটার মাথা খাইয়ে ফেলবো, বারবার খালি নিউ ভেসেলে চলে আসছে। নিউ ভেসেল তো পাবো 3 মাস পরে, 6 মাস পরে, 4 মাস পরে, প্রথমেই নিউ ভেসেল করতেছে। ইসকিমিক সিআরবিও, এখানে কেন নিউ ভেসেল প্রথমে আসবে? নিউ ভেসেল হলো কমপ্লিকেশন অফ ইসকিমিক সিআরবিও। আমরা বলছি যে ইসকিমিক সিআরবিওতে রেটিনাতে কি পাওয়া যাবে? ইসকিমিক সিআরবিওতে প্রথম কথা হলো রেটিনাতে প্রফিউজ হেমোরেজ থাকবে, হেমোরেজের পরিমাণ নন ইসকিমিক সিআরবিওর চেয়ে বেশি থাকবে, কারণ ইসকিমিয়ার জন্য এন্ডোথেলিয়াল ড্যামেজ হবে, ফলে ব্লিডিং ফ্রম দি রেটিনাল ভেসেল, প্রফিউজ ব্লিডিং হবে, প্রফিউজ হেমোরেজ থাকবে। এটা হলো একটা ইম্পর্টেন্ট কথা। 2 নম্বর হচ্ছে কনসিডারেবল অ্যামাউন্ট অফ কটনের স্পট পাওয়া যাবে। এই দুটাই আমার রেটিনাল ফাইন্ডিংস, একটা হচ্ছে হেমোরেজ অনেক বেশি এবং কটনের স্পট পাওয়া যাবে। আর নন ইসকিমিক সিআরবিওতে আমার হেমোরেজ রেটিনাতে কম থাকবে, রেটিনাতে নন ইসকিমিক সিআরবিওতে রেটিনাতে হেমোরেজ কম থাকবে দেন দি ইসকিমিক সিআরবিও। সেই যে জন্য কথাটা বললাম যে এই যে আমরা দেখাচ্ছি, এটাও একই কাহিনী, এখানেও রেটিনাতে হেমোরেজ হয়েছে, রেটিনাটা মার্কলি সাদা হয়ে গেছে, এবং আমার এখানেও অকুলার ইসকিমিক সিনড্রোম, এখানে হচ্ছে অপথলমিক আর্টারি অক্লুশন হয়েছে। এই পেশেন্টের ভিশন কেমন হবে বলো? অপথলমিক আর্টারি অক্লুশনের পেশেন্টের ভিশন কি হয়? স্যার অনেক কমে যাবে স্যার পিএল। আর সেন্ট্রাল রেটিনা আর্টারি অক্লুশনের সাথে পার্থক্যটা কি হবে? অপথলমিক আর্টারি অপারেশনের ক্ষেত্রে এনপিএল হবে। সেন্ট্রাল, শোনো একটা কথা শোনো, সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশনে ফটোরিসেপ্টরস আরপিএলআর এফেক্টেড হয় না, যেহেতু তারা করয়েড থেকে ব্লাড সাপ্লাই পায়। সেই জন্য যেহেতু নার্ভ ফাইবার লেয়ার সলেন হয়ে যায়, গ্যাংলিয়ন সেলগুলাই কিছুটা আহত হয়, সেই জন্য আমার ভীষণ কমবে, বিকজ ট্রান্সপোর্টটা বন্ধ হয়ে যাবে। লাইট কিন্তু ফটোরিসেপ্টর ঠিকই রিসিভ করবে,
সে রিসিভ করে সেই ইম্পালস গ্লুটামেট সিক্রিশন বন্ধ করে দিবে এবং বাইপোলার সেল স্টিমুলেটেড হবে, গ্যাংলিয়ন সেল স্টিমুলেটেড হবে, কিন্তু তাদের ফাংশনটা কমে যাবে, নার্ভ ফাইবার লেয়ার দিয়ে ট্রান্সপোর্ট অফ সিগন্যাল কমে যাবে, এক্সোপ্লাজমিক ফ্লোটা কমে যাবে, সেই জন্য ভিশনটা কমে যাবে। ভিশন মেবি ফিঙ্গার কাউন্ট বা 636, 660 এরকম হবে। বাট ইন কেস অফ অপথ্যালমিক আর্টারি অক্লুশন এনপিএল হবে, নো পারসেপশন অফ লাইট, কারণ এখানে করয়েডাল ফটোরিসেপ্টর গুলোও শেষ, সামনের গ্যাংলিয়ন সেল, বাইপোলার সেল, নার্ভ ফাইবার সবাই শেষ। ফলে এইটাতে সাধারণত নো পারসেপশন অফ লাইট অর অনলি পারসেপশন অফ লাইট থাকবে, এর বেশি ভিশন থাকার কোনো কারণ নাই ইন কেস অফ অপথ্যালমিক আর্টারি অক্লুশন। যেখানে ইস্কিমিয়া সেখানে হেমোরেজ, ইস্কিমিয়া বেশি মানে এন্ডোথেলিয়াল ড্যামেজ বেশি, সেখান থেকে ব্লিডিং বেশি, হেমোরেজ বেশি। এই ছবিটা দেখো, বামের ছবিটা দেখো, বামের ছবি কিসের ছবি? এটা এটা কিসের, কি ডিজিজ বলো? ডক্টর সামিয়া, না ডক্টর সামিয়া বলো, সামিয়া কোথায় আছো? স্যার আমি রংপুর মেডিকেল কলেজে আছি স্যার, ডিও কোর্সে স্যার। আচ্ছা বলো, রংপুর মেডিকেল ডিও কোর্স। বামের ছবিতে ফাইন্ডিংস গুলো বলো তো, রেটিনাতে কি কি ফাইন্ডিংস আছে? স্যার এখানে হার্ড এক্সুডেট দেখা যাচ্ছে, আর ডট ব্লট হেমোরেজ পাওয়া যাচ্ছে। কোথায় কোথায় একটু বর্ণনা করো, কোথায় আছে? স্যার there is hard exudate in on temporal side of the retina. Also there টেম্পোরাল is সাইড কেন বলো? ইন দ্য ম্যাকুলা, ইন দ্য ম্যাকুলার রিজন, ম্যাকুলার রিজনে হার্ট এক্সুডেট আছে। আর কি আছে বলো? there is dot blot hemorrhage in all quadrant. ডট ব্লট হেমোরেজ ইন অল কোয়াড্রেন্ট, ভেরি গুড। আর কি আছে? স্যার নিও ভেসেল কি আছে স্যার? হ্যাঁ বলো, স্যার নিও ভেসেল কোথায় স্যার ডিস্কে কি কোথায়? নিও ভেসেলের মতো মনে হচ্ছে স্যার, ডিস্কে হ্যাঁ হ্যাঁ, স্যার ডিস্কে নিও ভেসেল মনে হচ্ছে স্যার। মনে হচ্ছে যে ডিস্কে নিউ ভেসেল আছে, তাই না? আচ্ছা, এই ডিস্কে যে নিউ ভেসেল আছে এটা তুমি কনফার্ম করবা কিভাবে? বলতে পারবো না স্যার। এফএফএ করে ফান্ডাস ফ্লোরোসেন্স এনজিওগ্রাফি। অ্যাঞ্জিওগ্রাফি করলে নিউ ভেসেল থেকে কি হবে? লিকেজ হবে না হবে না? লিকেজ অনেক বেশি লিকেজ হবে, তাই না? লিকেজটা অনেক বেশি হবে, হাইপার ফ্লোরোসেন্স পাওয়া যাবে বেশি। আচ্ছা, এখন আমরা যদি বলি এই যে হেমোরেজ ইন অল কোয়াড্রেন্ট, এটা কি সিগন্যাল দিচ্ছে? সিআরভিও। বিআরভিও? কে বললা? সিআরভিও। এই যে কে বলছো এটা বলো, তোমার নাম কি? স্যার রাইট, স্যার রাইট সাইডের যে ছবিটা স্যার, না লেফট না, আই আমি যে বামেরটা বলতেছি, বামেরটা। ও স্যার, বাম পাশের ছবি তো স্যার প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি মনে হচ্ছে স্যার। পলিফ্যাটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। বাম দিকে হেমোরেজটা, কে তুমি? তোমার নাম বলতেছো না কেন? আমি রিয়াসাত। রিয়াসাত। আচ্ছা, ওই যে সামিয়া, রংপুরের মেয়েটা, তুমি বলো তো যে বাম দিকের ছবির সঙ্গে ডান দিকের ছবির পার্থক্যটা কোথায়? স্যার ডান দিকের ছবিতে হচ্ছে স্যার ফ্লেম শেপ হেমোরেজ আছে, আর ডান দিকে স্যার কটনাল এক্সুডেট আছে। আচ্ছা, তাহলে বাম দিকের ছবিতে, বাম দিকের ছবি যে হেমোরেজটা হয়েছে, এই হেমোরেজটা কোন লেয়ারে আছে?
স্যার বাম দিকেরটা হচ্ছে ইন্ট্রারেটিনাল স্যার। হ্যাঁ, কোথায়? ইন্ট্রারেটিনাল হেমোরেজ স্যার। ইন্টাররেটিনাল আবার কি? কোন লেয়ারে? রেটিনার কোন লেয়ারে হেমোরেজটা হয়েছে? স্যার ইন্টারনাল নিউক্লিয়ার লেয়ার স্যার। ইন্টারনাল ইন্টারনাল বলো। নিউক্লিয়ার লেয়ার। ইনার নিউক্লিয়ার লেয়ার, আউটার প্লেক্সিফর্ম লেয়ার, এই লেয়ারে হয়েছে, তাই না? এই লেয়ারে হেমোরেজ হওয়ার জন্য আমার এখানে এখানে শোনো, আমরা বলতেছি যে যখন হেমোরেজটা সেলের মাঝে মাঝে হবে তখন হেমোরেজ গুলা সিলিন্ড্রিক্যাল শেপ হবে, লম্বা, অ্যান্ট্রোপোস্টেরিয়াল লম্বা হবে। ফলে আমরা আসলে যেটা ব্লড দেখি সেই হেমোরেজটা এরকম গোল না, এটা আসলে সিলিন্ডারের মতো, এর মাথাটা দেখতে পাচ্ছি, এটা আসলে লম্বা লম্বি আছে। হ্যাঁ, সামনের থেকে পিছনের দিকে একটা লম্বা একটা সিলিন্ডারের মতো হয়ে আছে, এই জন্য আমরা এগুলা ডট ব্লড দেখি। কিন্তু আর ডান দিকের ছবিতে এখানে এরকম ফ্লেম শেপেড কেন হয়েছে সামিয়া? নার্ভ ফাইবার লেয়ারে যদি এটা হয় হচ্ছে মোর সুপারফিশিয়ালি হয়েছে। তাহলে এইখানে যে ডান দিকের ছবিতে যে হেমোরেজটা হয়েছে এটা কিসের থেকে হয়েছে? কোন ব্লাড ভেসেল থেকে হয়েছে সেটা বলো। সুপারফিশিয়াল যেই সুপারফিশিয়াল একদম নার্ভ ফাইবার লেয়ারে যে ভেসেল গুলা থাকে রেটিনাল, এটা মূলত হচ্ছে মেজর ভেসেল গুলা থাকে, বড় বড় ভেসেল গুলা থাকে। এই বড় বড় ভেসেলের এই যে ভেন যেহেতু অক্লুশন হয়ে গেছে, ভেনাস ড্রেনেজ হচ্ছে না, ফলে ভেনের ভিতরে প্রেসার বেড়ে গেছে, ভেনের ভিতরে ইস্কিমিয়া হয়েছে, এন্ডোথেলিয়ামে ইস্কিমিয়া হয়েছে, ভেনের যে খাবার অক্সিজেন সাপ্লাই কমে গেছে ভেনের ভিতরে, যেহেতু ব্লাডটা দীর্ঘক্ষণ ধরে ভেনের ভিতরে রয়ে গেছে, এখান থেকে সরে যেতে পারতেছে না, ফলে এন্ডোথেলিয়াল ড্যামেজে ব্লিডিং হচ্ছে। এই জন্য ব্লিডিংটা বড় ভেসেল থেকে হয়েছে এবং এটা সুপারফিশিয়ালি হয়েছে, এই জন্য ফ্লেম শেপেড। আর বাম দিকের ছবিতে যে হেমোরেজটা হয়েছে এটা আসলে কোন ভেসেল থেকে হয়েছে বলো দেখি সামিয়া। স্যার কোশ্চেনটা বুঝি নাই স্যার। বাম সাইডেরটা? বাম সাইডের হেমোরেজটা কি বড় ভেসেল থেকে হয়েছে না ছোট ভেসেল থেকে হয়েছে? ছোট ভেসেল থেকে স্যার। ছোট ভেসেল মানে ক্যাপিলারি থেকে হয়েছে। ক্যাপিলারি, ভেনিউলস, আর্টারিওলস, আমাদের রেটিনাল আর্টারি গুলা বড়গুলা থাকে নার্ভ ফাইবার লেয়ারে, আস্তে আস্তে ভিতরে ঢোকে, আরো সাইজ ছোট হয়, আরো সাইজ ছোট হয়, এইভাবে ক্যাপিলারি নেটওয়ার্ক এগুলা ভেনিউলস, আর্টারিওলস এগুলা থাকে হচ্ছে তোমার ইনার নিউক্লিয়ার লেয়ারে। হ্যাঁ, এরকম লেয়ারে থাকে, ইনার নিউক্লিয়ার লেয়ারে থাকে। আর আউটার ইনার গ্যাংলিয়ন সেল লেয়ারে একটা থাকে, গ্যাংলিয়ন সেল লেয়ারে একটা প্লেক্সাস থাকে, তারপরে থাকে ইনার নিউক্লিয়ার লেয়ার। ইনার নিউক্লিয়ার লেয়ার মানে বাইপোলার সেল লেয়ার, এই লেয়ারে একটা প্লেক্সাস থাকে, কারণ সেলের খাবার তো বেশি লাগবে। প্লেক্সিফর্ম লেয়ার মানে হচ্ছে ওখানে ফাইবারের খাবার কম লাগবে, এই জন্য সেলের কাছাকাছি প্লেক্সাস গুলো থাকে। ভিতরে দুইটা ক্যাপিলারি প্লেক্সাস থাকে, একটা হচ্ছে গ্যাংলিয়ন সেল লেয়ারে, আরেকটা থাকে হচ্ছে তোমার ইনার নিউক্লিয়ার লেয়ারে বরাবর থাকে। এখান থেকে এই প্লেক্সাস লেয়ারে সাপ্লাইটা হয়, আউটার প্লেক্সিফর্ম লেয়ার, ইনার প্লেক্সিফর্ম লেয়ার এগুলোতে সাপ্লাই হয় এই ভেসেলগুলো থেকে। তাহলে ক্যাপিলারি থেকে যেহেতু হচ্ছে, অর্থাৎ মাইক্রো ভেসেল থেকে ব্লিডিং হয় ইন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সেই জন্য আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে বলি হচ্ছে মাইক্রোভাস্কুলার ডিজিজ, এটাকে আমরা বলি মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি বা মাইক্রোভাস্কুলার ডিজিজ। কিন্তু সিআরভিওতে যেহেতু ভেন থেকে ব্লিডিং হয়, এইটাকে আমরা বলতেছি ম্যাক্রোভাস্কুলার ডিজিজ। তাহলে সিআরভিও, বিআরভিও, সিআরএও, these are the macrovascular disease of the retina. You can say that vascular complication of diabetic retinopathy, diabetes or vascular complication of hypertension. আমরা যদি বলি যে ডায়াবেটিসে বা হাইপারটেনশনে ম্যাক্রোভাস্কুলার ডিজিজ রেটিনাতে কি কি হয়, তখন বলতে হবে যে সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন, ব্রাঞ্চ রেটিনাল ভেন অক্লুশন, সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন, ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অক্লুশন, দিজ আর দি ম্যাক্রোভাস্কুলার ডিজিজ। ম্যাক্রো মানে বড় ভেসেলের ডিজিজ। আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ক্রনিক হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, diabetic retinopathy, these are actually microvascular disease.
পরিষ্কার হয়েছে তোমাদের কাছে? বলো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এইখানে যখন আমরা এরকম ফ্লেম শেপেড হেমোরেজ দেখবো না, ডট ব্লট দেখবো, হার্ট এক্সুডেড দেখবো, এবং তখন আমরা এটাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি চিন্তা করব, কারণ আর্টারিয়াতে কোনো চেঞ্জ নাই, আর্টারি ভানাস ক্রসিং চেঞ্জ নাই। এটা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বামের ছবিটা নয় কেন? কারণ দেয়ার ইজ নো ফ্লেম শেপেড হেমোরেজ, দেয়ার ইজ নো এভি ক্রসিং চেঞ্জ, দেয়ার ইজ নো আর্টারিয়াল অ্যাটিনুয়েশন। সো দিস ইজ নট এ কেস অফ হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। আর এখানে আমরা যে ভাস্কুলার অ্যানোমালি প্রেজেন্ট অন দ্য সারফেস অফ দ্য ডিস্ক দেখতে পাচ্ছি, এইটাকে আমরা যদি অ্যাঞ্জিওগ্রামে দেখি তাহলে কি দেখব? আহারে, এটা কি হলো? ছবিটা নাই এখানে। এটা আসলে আমার কাছে আছে, আমি দেখাবো নেক্সট ডেতে। এটা আসলে ভাস্কুলার, এটা হচ্ছে শান্ট ভেসেল। এখানে শান্ট ভেসেল তৈরি হয়েছে। এই প্রেজেন্স অফ শান্ট ভেসেল অলসো ইন্ডিকেটস ইস্কিমিয়া, দ্যাট মিনস মানে ইম্পেয়ারমেন্ট অফ ব্লাড সাপ্লাই। সো আমরা যে বলি যে সিভিয়ার ডায়াবেটিক নন পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সিভিয়ার কেন বলি? সিভিয়ার এই জন্য বলি, বা ভেরি সিভিয়ার এই জন্য বলি, যখন হেমোরেজ ইন অল কোয়াড্রেন্টে পাওয়া যায় তখন বুঝতে হবে রেটিনাতে ব্যাপক ইস্কিমিয়া শুরু হয়েছে। এখনো নিউ ভেসেল তৈরি হয়নি, কিন্তু নিউ ভেসেল তৈরি হয়ে যাবে। নিউ ভেসেল তৈরি হয়ে যাওয়ার আগে তারা চেষ্টা করে কিছু, যেমন ইরমা তৈরি করে। ইরমা আর অ্যাকচুয়ালি দি প্রি এক্সিস্টিং ভেসেল through which normally blood flow do not occurs. But when there is ischemia in all quadrant of the retina, then blood flow takes place through the interretinal microvascular microvessels, which is called interretinal microvascular anomalies by IRMA. Similarly, the shunt vessel is also pre-existing vessel. Actually, normally there was no flow through the shunt vessel, but when there is ischemia in the retina, the shunt vessel blood flows through the shunt vessel. Shunting মানে কি? শান্ট মানে হচ্ছে আর্টারির সঙ্গে ভেনের ডাইরেক্ট কমিউনিকেশন। নর্মালি আর্টারি থেকে আর্টারিওলস হবে, ক্যাপিলারি হবে, তারপরে ভেনিউল হবে, তারপরে ভেন হবে। কিন্তু আর্টারি যখন সরাসরি ভেনের সাথে কমিউনিকেট করবে তখন সেটাকে আমরা বলবো শান্ট ভেসেল। তো এখানে আমরা আসলে এটা শান্ট ভেসেল, কারণ এখানে বড় ভেসেল দেখা যাচ্ছে। নিউ ভেসেল গুলা অনেক চিকন চিকন হয়, স্মল ক্যাপিলারির মতো দেখা যায়। এটা আসলে শান্ট ভেসেল। আমি কালকে তোমাদের এটার অ্যাঞ্জিওগ্রামটা দেখাবো। শান্ট ভেসেল থেকে লিক হয় না, কিন্তু নিউ ভেসেল থেকে লিক দেখা যাবে। বলো, কোনো প্রশ্ন আছে? আজকে আর বেশি দূর যাব না। হ্যাঁ, নেক্সট ক্লাসে স্যার একটু ডায়াবেটিস উইথ পিডিআর উইথ রেটিনোপ্যাথি আমি ডিটেইলস মেনটেন করতে পারি, মানে এডিট। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। এর কি তোমাদের কোনো কাজে লাগতেছে? জি স্যার, কাজে লাগতেছে স্যার, অনেক উপকার হচ্ছে স্যার। ওকে, তো ভালো থাকো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম।